1 মিনিট। সবাই থেমে গেল। আমার চোখ তখন আগুনের মতো লাল। ডক্টর আয়েশা, মিস তানহা, আপনারা এখন আমার স্ত্রীর কাছে ক্ষমা চাননি। কথাটা যেন বজ্রপাতের মতো পড়ল। আয়েশা তানহা কাঁপতে কাঁপতে এগিয়ে এলো। তাদের সেই অহংকার, সেই দ্বন্দ্ব সব গলে গেল। তারা ময়ের হাত ধরে বলল, প্লিজ আমাদের ক্ষমা করে দিন। প্লিজ আমাদের ক্ষমা করে দিন। মৌ কিছু বলল না, শুধু চুপ করে তাকিয়ে রইল। তার চোখে আজ আর রাগ নেই, আছে এক অদ্ভুত শান্তি। কারণ আজ সে হারায়নি, আর সে নিজের মানুষটাকে ফিরে পেয়েছে। একে একে সবাই চলে যায়। অন্যদিকে ঢাকার আকাশে তখন সন্ধ্যার আলো। একটি বিলাসবহুল গাড়ির বহর ধীরে ধীরে রওনা দিচ্ছে সিলেটের উদ্দেশ্যে। গাড়ির ভেতর বসে আছেন আমজাদ খান, সাথে পুরো পরিবার। চোখে স্বপ্ন, মুখে গর্বের রেখা। তার পাশে আহসান হাবিব, ঠোঁটের কোণে রহস্যময় হাসি। আমজাদ খান ধীরে বলে উঠলেন, আর মাত্র একদিন আমার ভ্যাকসিনের ফাইনাল রিপোর্ট চলে আসবে। যদি সব ঠিক থাকে তাহলে খান ফার্মাসিস্ট গ্রুপ ইতিহাস তৈরি করবে। আহসান হাবিব ঠোঁট নামিয়ে মৃদু স্বরে বলল, ইনশাআল্লাহ আঙ্কেল, সব ঠিক হবে। কিন্তু তার চোখের গভীর অন্য কিছু, একটা গোপন পরিকল্পনা, যার খবর এখনো কেউ জানে না। গাড়ির বহর অন্ধকার চিরে ছুটে চলল। সামনে অপেক্ষা করছে শুধু সাফল্য, নাকি আরো বড় কোনো ঝড়। এদিকে মই এখনো শক্ত করে জড়িয়ে ধরে আছে আমাকে, যেন ছেড়ে দিলে হারিয়ে ফেলবে। আমি বিরক্ত গলায় বললাম, হয়েছে, সবাই তো চলে গেছে, এখন নির্লজ্জের মতো ধরে আছো কেন? পুরুষদের জড়িয়ে ধরতে খুব মজা লাগে, তাই না? এক মুহূর্তে মৌ যেন আগুন হয়ে উঠল। ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আমি আমার স্বামীকে জড়িয়ে ধরেছি, তাতে তোমার সমস্যা কি? হাজার হলেও তুমি আমার সন্তানের মা, তাই ওরা তোমাকে অপমান করছিল, আমি প্রতিবাদ করেছি। কিন্তু তার মানে এই না যে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। মৌয়ের ঠোঁট বাঁকা হয়ে গেল। আগেও বলেছি তোর ক্ষমার গুষ্টি কিলাই। আমি যতটা অপরাধী তার চেয়ে বেশি অপরাধী তুই। আমি অবাক, চোখ বড় বড় করে তাকিয়েছি। তোমার মাথা কি ঠিক আছে মৌ? কি আবল তাবল বকছো? মৌ শান্ত কিন্তু ধারালো কণ্ঠে বলল, হ্যাঁ, আমার মাথা একদম ঠিক আছে, আর আজকে যা হয়েছে তার জন্য তুমিও দেয়। আমি হতভঙ্গ। আমি আমি কি করেছি? মৌ ধীরে ধীরে এগিয়ে এলো। তার চোখে তখন জমে থাকা বছরের পর বছরের কষ্ট, অভিমান আর না বলা কথা। মনে করে দেখো ইমরান, সেদিন যদি তুমি ওই একটা কাজ না করতে তাহলে আমাদের এত বছর আলাদা থাকতে হতো না। কথাগুলো বলার সময় তার গলা কেঁপে উঠল। আমিও চুপ। আমার চোখে এবার সন্দেহ, ভয়ে আর এক অজানা স্মৃতি ফিরে আসার চেষ্টা। একটা প্রশ্ন ঝুলেই রইল, কি সেই ভুল, কি সেই সিদ্ধান্ত যেটা বদলে দিয়েছে আমাদের পুরো জীবন? মোর চোখে জল চিকচিক করছে। আমি তাকিয়েছি নিঃশব্দে। অতীতের দরজা খুলতে যাচ্ছে, আর সেই দরজার ওপারে লুকিয়ে আছে আমাদের বিচ্ছেদের আসল কারণ। 6 বছর আগে আমি কি এমন না করলে আজকে আমাদের আলাদা এত বছর থাকতে হতো না? কি এমন ঘটনা? আমার চোখে তখন রাগ, অভিমান আর এত বছরে জমে থাকা কষ্ট একসাথে জ্বলে উঠছে। মৌ, তুমি কি তোমার দোষ ডাকতে আমার উপর দোষ চাপাচ্ছ? মৌ থমকে গেল। তার চোখে অসহায়তা, কণ্ঠ যেন কাঁপছে। না ইমরান, আমি তেমন কিছু বলছি না। থাক, আর কিছু বলতে হবে না। আসলে আমার ভাগ্যটাই খারাপ। জন্মের পর থেকে যেন অভিশাপ হয়ে আসছি। বাবার ব্যবসা ধ্বংস, তার দোষ আমার কাঁধে। কখনো বাবার আদর পাইনি, ভাইদের অত্যাচার, তারপর আবার তাদের বউদের অপমান, অত্যাচার। তারপর জীবনে প্রথম কাউকে ভালোবাসলাম, তোমাকে। কিন্তু তুমি আমাকে ধোঁকা দিলে। ভাগ্যে কি নির্মম পরিহাস! একই ফাঁদে পড়ে আমরা বিয়ে করলাম। শুরুতে সমস্যা ছিল, তারপর ধীরে ধীরে ভালোবাসতে শুরু করলাম, কিন্তু সে ভালোবাসাও টিকলো না। মোয়ের কান্না, সত্যের বিস্ফোরণ। মোয়া নিজেকে ধরে রাখতে পারল না। তার চোখ দিয়ে ঝরতে লাগলো অবিরাম পানি, আর সে বলে উঠল, আমি সেদিনও তোমাকে ভালোবাসতাম, এখনো ভালোবাসি, আর সারা জীবন ভালোবাসবো। আমি স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলাম। আমার চোখে এখন আর রাগ নেই, আছে কষ্ট মেশানো ভালোবাসা। জানো মৌ, এই পৃথিবীতে একমাত্র তুমি আমাকে সত্যিকারের ভালোবেসেছ। তোমার সেই ভালোবাসায় আমি এতটাই ডুবে গিয়েছিলাম যে এই 6টা বছর প্রতিদিন একটু একটু করে মরে গেছি। তুমি আমার নিঃশ্বাস মৌ, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারি না। মৌ হঠাৎ ছুটে এসে আমাকে জড়িয়ে ধরলো, এতটা শক্ত করে যেন পৃথিবী থেমে গেছে। তুমিও আমার নিঃশ্বাস ইমরান, আর নিঃশ্বাস ছাড়া কেউ বাঁচতে পারে না। সেদিন তোমাকে তাড়িয়ে দেওয়ার পর আমি জানতে পারি আমি তোমার সন্তানের মা হতে চলেছি। এটা শুনে আমার শরীর কেঁপে উঠল। মৌ তবুও থামলো না। আমি খুব খুশি হয়েছিলাম, কিন্তু 1 সপ্তাহ পর জানতে পারি নিশু আর বাবা আহসান হাবিব মিলে তোমাকে ফাঁসিয়েছে। কি? মৌ ধীরে ধীরে মাথা নেড়ে বলল, হ্যাঁ,
আর তারপর তারা নতুন প্ল্যান করে। কি প্ল্যান? ময়ের চোখে তখন ভয় আর ঘৃণা একসাথে। ওরা আমার গর্ভের সন্তানকে ওষুধ দিয়ে মেরে ফেলতে চেয়েছিল, আর আমাকে জোর করে আহসান হাবিবের সাথে বিয়ে দিতে চেয়েছিল। কথাগুলো শুনে আমি যেন স্তব্ধ হয়ে গেলাম। আমার মাথায় যেন বজ্রপাত হলো। মৌ ধীরে ধীরে সব খুলে বলল, কিভাবে সে পালিয়ে এসেছে, কিভাবে একা একা সন্তানকে বাঁচিয়েছে, কিভাবে নার্সের চাকরি করে বেঁচে থেকেছে। সব শুধু তোমার সন্তানের জন্য। আমার চোখ ভিজে উঠল। মনে মনে বললাম, এই মেয়েটা আমার সন্তানের জন্য এত কিছু সহ্য করেছে। মৌ আবারও বলল, তুমি যদি তখন বলতে তুমি একজন MBBS ডাক্তার, তাহলে আমি কখনো ওই বাড়িতে থাকতাম না, আমরা আলাদা থাকতাম, তাহলে কেউ তোমাকে ফাঁসাতে পারতো না। আমি আমার স্বামীকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি ইমরান। এই শরীরের প্রথম স্পর্শ তোমার ছিল, শেষ স্পর্শটাও তোমার হবে। অন্য পরপুরুষ আমার শরীর স্পর্শ করার আগে নিজেকে শেষ করে দেব, তবুও তোমার ভালোবাসা তোমারই। একমতো দেরি করলাম না। আমি হঠাৎ করে মৌকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরলাম, যেন আর কখনো ছেড়ে না যায়। আমিও তোমাকে ভালোবাসি মৌ। কতটা ভালোবাসি জানতে চাও? আমি আমার বুকের উপর হাত রাখলাম। এই বুকটা চিরে দেখো, এখানে শুধু তুমি আছো। মৌ চোখ বন্ধ করে আমার বুকে মুখ লুকিয়ে নিল। বাইরে হয়তো ঝড় উঠেছে, ষড়যন্ত্র চলছে, কিন্তু এই মুহূর্তে আমরা দুজনে একে অপরের মাঝে হারিয়ে আছি। ভালোবাসা আবারও ফিরে এসেছে, কিন্তু এবার আরো শক্ত হয়ে। মৌ আমার বুকে মাথা রেখে মৃদু স্বরে বলল, আমার প্রমাণের প্রয়োজন নেই, আমি আমার স্বামীর হৃদস্পন্দন চিনতে পারি। এই কথাই যেন সময়টা থমকে গেল। আমি নিঃশব্দে তার মাথায় হাত রাখলাম। এই মেয়েটা আমাকে শুধু ভালোবাসে না, অনুভব করে। অন্যদিকে সে সময় সিলেটে পৌঁছায় খান পরিবার। বড় বাড়ির সামনে গাড়ি থামতেই ঐশী উচ্ছ্বসিত কণ্ঠে বলল, নিশু, খুশি, চলো না আগে একটু ঘুরে আসি আশেপাশে। নিশু ঠোঁট বাঁকিয়ে বলল, চলবো, তবে আমার স্বামীও যাবে। অবশ্যই, আমার স্বামীও যাবে। খুশি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি তো সিঙ্গেল, তবুও চলি। তাদের হাসি আনন্দে ভরা দলটা বেরিয়ে পড়ল। কেউ জানে না সামনে কি অপেক্ষা করছে। এদিকে আমি জানালার দিকে তাকিয়ে হালকা হাসলাম। অনেকদিন ধরে বন্দি আছি, চলো একটু বাইরে যাই। তুমি এখনো ঠিক মতো হাঁটতে পারো না, তাহলে কিভাবে? তুমি তো আছো, তুমি আমাকে নিয়ে যাবে। এই এক কথাতেই মৌ হার মানল। কিছুক্ষণের মধ্যে আমরা পার্কে পৌঁছালাম। গাড়ি একপাশে রেখে ধীরে ধীরে হাঁটতে লাগলাম দুজন। আমি ভর করে আছি মৌয়ের কাঁধে। প্রতিটা পা ফেলতে কষ্ট হচ্ছে, কিন্তু মৌয়ের মুখে এক অদ্ভুত শান্তি, এক নির্ভরতা। এই কাছে থাকা, এটাই তো তার চাওয়া। দুজনে ধীরে ধীরে পার্কে ঘুরে বেড়াচ্ছি। হঠাৎই সময়ের মতো থেমে গেল সব কিছু। সামনাসামনি দাঁড়িয়ে ঐশী, নিশু, খুশি আর তাদের স্বামীরা। মুহূর্তেই মৌ আর আমার শরীর শক্ত হয়ে গেল। ঐশী বিস্ময় চোখ বড় করে বলল, এই দেখ, ফকিনি আর খানবাড়ির রাজকন্যা একসাথে, কিন্তু এরা এক হলো কিভাবে? নিশু ঠোঁট চেপে বলল, আপু, মৌ আপু সব জেনে গেছে আমাদের প্ল্যান। সবাই একসাথে চমকে উঠল। কি? কিভাবে? তাদের কথা শুনে মৌ আর আমার শরীর কাঁপছে রাগে, তবু আমরা নিজেকে সামলে রেখেছি। ঐশীর স্বামী এসে বলল, সত্যি বলছি, সেদিন এই ফকিন্নিকে অপমান করে পিটিয়ে খুব মজা পেয়েছিলাম। একসাথে সবাই হেসে উঠল। মৌয়ের চোখ লাল হয়ে উঠল। নিশু, আল্লাহ যেন তোমার মতো বোন কাউকে না দেয়, এমনকি আমার শত্রুকেও না। তোদের জন্যই ঢাকা ছেড়ে সিলেট এসেছি, তবুও। ঐশী তার ছেলের হাসি দিয়ে থামিয়ে দিল। তবুও কি? আমরা কি তোর জন্য এখানে এসেছি? সে সামনে এগিয়ে এলো। আমরা এসেছি খান ফার্মার নতুন ভ্যাকসিনের জন্য। এটা অ্যাপ্রুভ হলে আমরা ইন্টারন্যাশনাল হয়ে যাব। আর তুই আর তোর স্বামী থার্ড ক্লাস ফকিন্নি, তোদের নিয়ে এত চিন্তা করার সময় নেই আমাদের। এবার আমি আর চুপ থাকলাম না। আমি ধীরে ধীরে মাথা তুলে বললাম, মিস ঐশী, সময় বলে দেবে আমরা ফকিরনি নাকি তোমরা ফকিরনি। আমার এই কথা শুনে মুহূর্তের জন্য যেন সবাই থমকে গেল। এই কথা শুনে ঐশীর স্বামী আরিফ রেগে গিয়ে তেড়ে এলো। থাপ্পড় মারার জন্য হাত তুলতেই আমি সেই হাত শক্ত করে ধরে ফেললাম। মিস্টার আরিফ, এই ভুলটা ভুলেও করবেন না। আজ যে হাত আমাকে মারতে উঠেছে, কাল সেই হাতই ক্ষমা চাইতে উঠবে। কথাটা শুনে আবারও হাসিতে ফেটে পড়ল সবাই। ঐশী ঠোঁট বাঁকিয়ে বলল, ফকিন্নি দেখি দিনে দুপুরে স্বপ্ন দেখে। ঠিক তখনই নিশুর স্বামী শান্ত কণ্ঠে বলল, একটা কথা বলি, যতদূর বুঝলাম উনি নিশুর বড় বোন আর তার স্বামী, তাই তো? নিশু তাড়াতাড়ি বলল, হ্যাঁ, কিন্তু কাউকে বলো না, আমাদের সম্মান শেষ হয়ে যাবে।
তার স্বামী এবার কঠিন গলায় বলল, সম্মান সম্মান মানুষ পায় তার আচরণে, কর্মে। তোমরা যেভাবে কথা বলতেছো তা লজ্জার। তোমরা যে পরিমাণ অহংকার করছো, খুব শীঘ্রই তোমরা ধ্বংস হবে। বউ ঠোঁটের কোণে হালকা হাসি এনে বলল, এই নিশু বানরের গলায় মুক্তোর মালা পড়েছে দেখছি। কথাটা শুনে নিশু হতভঙ্গ। সে বুঝতেই পারল না এটা প্রশংসা নাকি অপমান। আর মৌ, সে আমার হাত ধরে ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। পেছনে রয়ে গেল অহংকার, তাচ্ছিল্য আর একদিন ভেঙে পড়ার অপেক্ষায় থাকা কিছু মানুষ। গাড়িটা ধীরে ধীরে এসে থামলো বাড়ির সামনে। মৌ আমাকে ধরে নামালো। কাঁধে ভর দিয়ে কষ্ট করে হাঁটছি আমি, কিন্তু পরের মুহূর্তেই দুজনে থমকে গেলাম। বাড়ির ভিতরে ঢুকতেই যেন সময় থেমে গেল। ড্রয়িং রুমে দাঁড়িয়ে একসাথে পুরো অতীত। এক মুহূর্তে মোর চোখ বড় হয়ে গেল। আমার বুক ধক করে উঠল, আমার শরীর কাঁপছে, শ্বাস ভারী হয়ে আসছে, কিন্তু মুখ দিয়ে একটাও শব্দ বেরোচ্ছে না। মৌ ধীরে ধীরে আমার দিকে তাকালো, আমিও তাকিয়ে আছি তার দিকে। দুজনের চোখে একই প্রশ্ন, এরা এখানে কেন? আমি মনে মনে বলতে লাগলাম, এরা আমার বাড়িতে, কিন্তু কিভাবে? এই বাড়ির ঠিকানা তো খুব কম লোকেই জানে, তাহলে কে দিল ঠিকানা? আমার কপালে ঘাম জমে উঠল। না, এটা কোনো সাধারণ ব্যাপার না, এর পিছনে কিছু আছে। আমি দরজার সামনে দাঁড়িয়ে যেন সময় জমে গেল। হঠাৎ করে ভিড় ভেঙে এক মহিলা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। তোর সমস্যা তোর বাবা ভাইয়ের সাথে, আমার সাথে না। তুই আমার সাথে কিভাবে একটুও যোগাযোগ করলি না? কণ্ঠটা কাঁপছে, বুক ভেঙে কান্না। মৌ অবাক হয়ে তাকিয়ে রইল। আমার মা বাবা, ভাই ভাবি সবাই এখানে। আমার শরীর শক্ত হয়ে গেল। মায়ের আলিঙ্গন থেকে নিজেকে আলাদা করলাম। আমি সিলেটে আছি এই খবর কে দিয়েছে? আমার ঠিকানা কে দিয়েছে তোমাদের? ঘরে এক অস্বস্তিকর নীরবতা নেমে এলো। আমার মা কাঁপা কণ্ঠে বলল, তোর বড় ভাই ইমাম। এক সেকেন্ডও দেরি করলাম না, আমার চোখ লাল হয়ে উঠল। মৌ, আজ থেকে আমার বড় ভাই আর তার বউ এই বাড়ি থেকে বের হয়ে যাবে। ওদের অন্য কোথাও গিয়ে কাজ খুঁজতে বলো। এই বাড়ির দরজা তাদের জন্য বন্ধ। কথাটা যেন বজ্রপাতের মতো লাগলো। ইমাম হঠাৎ এগিয়ে এসে বলল, এমন করিস না ভাই, আমরা কোথায় যাব, কি খাবো? আমার চোখে এখন আর কোনো মায়া নেই। আমি আগে থেকে শর্ত দিয়েছিলাম, তুমি সেই শর্ত ভেঙেছ। মা কাঁদতে কাঁদতে বলল, তুই জানিস আমাদের অবস্থা, আমরা ঠিক মতো খেতে পারি না। তুই এত কঠিন হলে কিভাবে? বাবা কাঁপা গলায় বলল, বাবা, আমরা যাব কোথায়? আমাদের কারো চাকরি নেই। এবার আমি নিজেকে সামলাতে পারলাম না। হ্যাঁ, আমি কঠোর, নিষ্ঠুর, কিন্তু এমনটা আমি ছিলাম না। তোমরাই আমাকে এমন বানিয়েছ। মা বাবা ভাই সবাই থাকতে আমি এতিমের মতো জীবন কাটিয়েছি। ঘরের বাতাস যেন ভারী হয়ে উঠল। মৌ ধীরে এসে বলল, ইমরান প্লিজ একটু শান্ত হও। আমি তার দিকে তাকালাম। সেই দৃষ্টিতে কষ্টের গভীরতা স্পষ্ট। তুমি জানো মৌ, বছরে শুধুমাত্র কোরবানি ঈদে আমি ভালো খাবার পেতাম, তাও প্রতিবেশীরা দিত। বাকি 364 দিন আমি ঠিকমতো খেতেও পেতাম না। ওরা সবাই টেবিলে বসে খেত, আমাকে দিত না। যদি কিছু বেঁচে যেত তাহলে খেতাম, না হলে না খেয়ে থাকতাম। ঘরে সবাই নিস্তব্ধ। আমার মা কাঁদতে কাঁদতে বলল, তুই কি সব ভুলে আমাদের ক্ষমা করতে পারবি না? ইমরান, অন্তত মা বাবাকে ক্ষমা করে দাও। আমি মাথা নাড়লাম। আমার কণ্ঠ এবার নিচু, কিন্তু কষ্টে ভরা। তুমি জানো না মৌ, ওরা আমাকে কতটা নির্যাতন অত্যাচার করেছে। এই কষ্ট, এই অপমান, এগুলো তো সহজে বলা যায় না। ঘরের ভেতর যেন জমে উঠছিল বছরের পর বছর চেপে রাখা কান্না, অভিমান আর অজস্র না বলা কথার ভার। আমার কণ্ঠ কাঁপছে, তবু আজ থামার নয়। আমি ধীরে ধীরে চারপাশে তাকালাম। মা বাবা ভাই সবাই উপস্থিত এখানে। আমি বুক ভরে একটা দীর্ঘ শ্বাস নিয়ে আবারও বলতে শুরু করলাম, জানো, ছোটবেলা থেকে আমি কখনো নিজের বলে কিছু পাইনি। না ভালোবাসা, না আদর, না একবেলা পেট ভরে খাবার। বউ নিঃশব্দে দাঁড়িয়ে আছে, তার চোখে জল, কিন্তু কোনো বাধা দিচ্ছে না। কারণ সে জানে আজ আমি আমার বুকের ভেতর জমে থাকা সব কষ্ট উগরে দিচ্ছি। আমি যখন না খেয়ে থাকতাম তখন এই ঘরে সবাই খেত। আমি দরজার পাশে দাঁড়িয়ে থাকতাম, যদি কিছু বেঁচে যায়। ঘরটা আবারও নিস্তব্ধ হয়ে গেল। কেউ কোনো শব্দ করলো না। বাবা মাথা নিচু করে ফেললেন। মায়ের চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, কিন্তু আমি থামলাম না। চুরির অপবাদ দিয়ে মারত। বড় ভাই, মেজো ভাই তাদের বউকে খুশি করতে গিয়ে যখন অতিরিক্ত খরচ করে ফেলতো, বাবাকে বেতনের হিসাব দিতে পারতো না, তখন বলতো আমি তাদের টাকা চুরি করেছি। তখন এমনভাবে মারত, শরীরের চামড়া ফেটে রক্ত পড়তো, রক্ত ঝরতো শরীর থেকে। তবুও মা বলতো না যে এই ছেলেটা নির্দোষ। আর বাবা
এমনভাবে পেপার পড়তো যেন কিছুই হয়নি। আজ তোমরা আমার কাছে ক্ষমা চাইতে এসেছো, কিন্তু বলো, যে ছেলেটাকে তোমরা জীবিত থেকে মেরে ফেলেছিলে সে কি এত সহজে ভুলে যেতে পারে সব? এই মুহূর্তে মোয়া নিজেকে ধরে রাখতে পারলো না। সে ধীরে ধীরে এগিয়ে এসে আমার পাশে দাঁড়ালো, নরম কণ্ঠে বলল, ইমান, সবাইকে না পারো কিন্তু তোমার মা বাবাকে ক্ষমা করো। ওরা ভুল করেছে কিন্তু ওরাও আজ ভেঙে পড়েছে। তার কণ্ঠে ছিল না কোনো জোর, শুধু ভালোবাসার গভীর অনুরোধ ছিল। ঠিক তখনই পাশ থেকে তীক্ষ্ণ গলায় বলে উঠল আমার মেজো ভাইয়ের স্ত্রী। এই মেয়ে, তুমি কে? আমাদের পরিবারের বিষয়ে কথা বলার? মা বাবা এখানে থাকলে আমরা কোথায় যাব? এক মুহূর্তে যেন আগুন ধরে গেল আমার ভেতর। চুপ, একদম চুপ। ওর নাম মৌ, ও আমার স্ত্রী। এই বাড়িতে আমার জীবনে ওর অধিকার সবার আগে। ঘরে সবাই স্তব্ধ। আমি এক পা এগিয়ে গিয়ে বললাম, যখন আমার কিছুই ছিল না তখন এই মেয়েটা আমাকে ভালোবেসেছে, নিজের সব কিছু ছেড়ে আমার পাশে দাঁড়িয়েছে। আমার জীবনে প্রথম যে মানুষটা আমাকে মানুষ বলে মনে করেছে সে হলো মৌ। আমার এই কথাগুলো শুনে মৌ আর নিজেকে সামলাতে পারল না। তার চোখ বেয়ে নীরবে অশ্রু গড়িয়ে পড়ল। সে ধীরে ধীরে আমার হাতটা ধরে ফেললো, একটু শক্ত করে, যেন বলছে, আমি আছি, সব সময় আছি। আমি দু হাতে ময়ের বাহু শক্ত করে ধরলাম। আমার চোখে আর তখন রাগ না, জ্বলছে বছরের পর বছর জমে থাকা যন্ত্রণা। চোখ বন্ধ করলে সব ভেসে ওঠে মৌ। ওদের সেই নির্দয়তা, নিষ্ঠুরতা আর অত্যাচার। 25টা বছর মা বাবা ভাই থেকেও এতিম ছিলাম। এখন আমার আর ওদের দরকার নেই। ঘরের ভেতর নিস্তবতা। হঠাৎ বাবা এগিয়ে এলেন, তার কণ্ঠ কাঁপছে। হ্যাঁ বাবা, আমি অন্যায় করেছি, সত্যি মিথ্যা যাচাই না করেই তোর উপর জুলুম করেছি। বাবার চোখে পানি। পারলে ক্ষমা করে দিস, চল আমরা চলে যাই। তিনি ঘুরে দাঁড়াতেও বাকিরাও এগিয়ে যেতে লাগলো। দাঁড়াও সবাই। আমার এই কথা শুনে সবাই থেমে গেল। ইমাম ভাই, ঈশান ভাই, মানবতার দৃষ্টিতে একটি সুযোগ দিচ্ছি। সবাই আমার দিকে তাকিয়ে আছে। তোমরা আমার বাড়ির দারোয়ানের কাজ করতে পারো, আর তোমাদের স্ত্রীরা এই বাড়ির কাজের লোক হিসেবে থাকবে। পেছনের আউট হাউসে থাকবে, ভালো বেতন পাবে, খাওয়া দাওয়া ফ্রি। ঘরে চাপা গুঞ্জন। ইমামের কণ্ঠ কাঁপলো, আমরা রাজি ভাই। তাদের স্ত্রীরাও শেষ পর্যন্ত মাথা নিচু করে বলল, আমরাও রাজি। তবে একটা শর্ত, এখানে তোমরা শুধু কাজের লোক। আমার ভাই ভাবির পরিচয় দিলে সরাসরি বের হয়ে যাবে। সবাই নিঃশব্দে মাথা নেড়ে সম্মতি দিল। তারপর আমি আবারও একটু নরম হয়ে বললাম, মা বাবা, তোমরা আমাদের পুরোনো বাড়িতে চলে যাও। প্রতি মাসে সব খরচ আমি পাঠিয়ে দেব। কোনো কিছুর অভাব হবে না তোমাদের। আজ থাকো, কাল চলে যেও। সবাই চুপ, কেউ কিছু বলার সাহস পেল না। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না। মৌকে বললাম, চলো। আমি জানি আর 1 সেকেন্ড থাকলে হয়তো মন নরম হয়ে যাবে। আমি চলে যেতে বড়ভাবে ফিসফিস করে বলল, দেখলি, যে ছেলেকে মানুষই মনে করতাম না, দিনের পর দিন খাবার দেইনি, চুরির দায়ে অত্যাচার নির্যাতন করেছি, আজ তার বাড়িতে আমরা কাজের বুয়া। হ্যাঁ, এটাই হয়তো আমাদের প্রাপ্য। মেজভাবে দীর্ঘ শ্বাস ফেলল। অন্যদিকে আমার বাবা মার দিকে তাকিয়ে বললেন, ছেলেটা দায়িত্ব নিল কিন্তু আমাদের ক্ষমা করলো না। রুমে ঢুকে আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর বললাম, কাল খান ফার্মার ভ্যাকসিনের ফাইনাল রিপোর্ট দেব। সেখানে তোমার বাবা আসবে, তোমার পরিবারও থাকবে। তুমি আমার সাথে যাবে। মৌ সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। না, আমরা কেউই যাব না। আমি চাই না এই শান্ত জীবনে আবার ঝামেলা আসুক। আমি ওদের ছায়ার থেকেও দূরে থাকতে চাই। আমি ধীরে ধীরে তার দিকে তাকালাম, চোখে এবার অন্যরকম দৃঢ়তা। আমি আর কাউকে ভয় করি না মৌ। এক পা এগিয়ে এসে ময়ের হাত ধরলাম। এবার আমরা পালাবো না, সব সমস্যার সামনে দাঁড়াবো মুখোমুখি হয়ে। তুমি যদি আমার হাতটা শক্ত করে ধরো তাহলে আল্লাহ ছাড়া কেউ আমাদের পিছু হটাতে পারবে না। মৌ চুপচাপ তাকিয়ে রইল। তার চোখে ভয় আছে, কিন্তু তার চেয়ে বেশি বিশ্বাস। সে ধীরে আমার হাতটা শক্ত করে ধরে বলল, বাহ, আমার বোকা বিদ্যু হাজবেন্ডটা আজকে হঠাৎ এত সাহসী হলো কিভাবে? আমি অষ্টমে ঢুকলেই মৌ ধীরে ধীরে কিচেনে গেল রাতের খাবার প্রস্তুত করতে। ঠিক তখনই পেছন থেকে কাপা কণ্ঠে আমার বাবা ডাক দিল, বৌমা, একটা কথা জিজ্ঞেস করি, ইমরান ডাক্তার হলো কবে? আমরা তো কখনো তাকে তেমন পড়াশোনা করতে দেখি নাই। মৌ কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে একটা চাপা ক্ষোভ, কিন্তু কণ্ঠটা শান্ত। বাবা, বলা উচিত না, তবুও বলছি, আপনারা আপনাদের ছেলের সাথে মানুষ পশুর মতো আচরণ করেছেন। না, পশুর সাথেও মানুষ এমন করে না। ঘরের বাতাস ভারী হয়ে উঠল।
সে আজ ডাক্তার হয়েছে নিজের যোগ্যতায়, নিজের কষ্টে, তাই এসব জেনে আর লাভ কি? আমার বাবা মাথা নিচু করে ফেললেন। লজ্জায় অনুতাপে একটা কথা আর বলতে পারলেন না। ধীরে ধীরে সরে গেলেন। রাতের খাবার শেষে মৌ এসে চুপচাপ আমার বুকে মাথা রাখলো। আজ অনেক দিন পর তার চোখে শান্তি। আমিও তাকে বুকে জড়িয়ে ধরলাম। 6 বছর পর নিজের ভালোবাসার মানুষটাকে কাছে পেয়ে আমার মন ভরে গেল এক অদ্ভুত প্রশান্তিতে। সেই রাত দুজনের জন্যই ছিল নতুন শুরু, নতুন শান্তি। সকালে আমি আমার মা বাবাকে স্টেশনে পৌঁছে দিলাম। ট্রেনে তুলে দিয়ে বললাম, বাবা, তোমার অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা পাঠিয়েছি। আর 2 দিনের মধ্যে একজন কাজের লোক যাবে, সে তোমাদের সব কাজ করে দেবে। তোমাদের খরচ, তার বেতন সব আমি দেখব। মা চোখ মুছতে মুছতে বললেন, ভালো থাকিস বাবা, নিজের খেয়াল রাখিস, আর মাঝে মাঝে আমাদের দেখতে আসিস। আমি শুধু মাথা নাড়লাম। আচ্ছা মা। এরপর আমি, মৌ আর ছোট্ট আরিয়ান 3 জন একসাথে গাড়িতে উঠলাম। আজ একটা গুরুত্বপূর্ণ দিন। খান ফার্মার নতুন ভ্যাকসিনের রিপোর্ট প্রেজেন্টেশন। সিলেটের একটি নামকরা 5 স্টার হোটেলে আয়োজন করা হয়েছে অনুষ্ঠানটি। আমি ছাড়া এই রিপোর্ট সম্পন্ন হবে না, তাই আমার যাওয়া বাধ্যতামূলক। সাথে খানবাড়ির সঙ্গে অনেক হিসাব নিকাশও আছে। গাড়ি পার্ক করে আমরা ভেতরে ঢুকতে যাব, ঠিক তখনই হঠাৎ করে ঐশী আর তার স্বামী এসে ধাক্কা দিয়ে ফেলে দিল মৌ আর ছোট্ট আরিয়ানকে। ঐশী তার ছেলের হাসি দিয়ে বলল, এই তোদের মতো ফকিরনিদের জন্য এই পার্টি না। দামি কাপড় পরলেই হাই সোসাইটিতে ঢোকা যায় না। তোরা এই পার্টির যোগ্য না। মৌ আরিয়ানকে তুলে দাঁড় করালো, তার চোখে অপমানের জল। আমি ধীরে দাঁড়ালাম, আমার চোখ লাল। ঐশী, বেশি বাড়াবাড়ি করো না, এর ফল ভালো হবে না। ঐশী স্বামী রেগে তেড়ে এসে বলল, এই তোর এত বড় সাহস আমার স্ত্রীর নাম ধরে রাখিস? তোর পা হাত আমি ভেঙে দিব, যা এখান থেকে। আমি 1 পা এগিয়ে গেলাম। হাত তো লাগিয়ে দেখ একবার, সেই হাত ভেঙে গলায় ঝুলিয়ে দেব। এই আত্মবিশ্বাস, এই দৃঢ়তা। মৌ যেন অবাক হয়ে তাকিয়ে রইল। ঐশী আর তার স্বামীও থমকে গেল। প্রথমবারের মতো তাদের চোখে ভয় স্পষ্ট। হোটেলের প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে যেন 2 পৃথিবীর মুখোমুখি সংঘর্ষ। ঐশী তাতে দাঁত চেপে তার ছেলের হাসি দিয়ে বলল, ছোট লোকের বাচ্চা, তুই আমার স্বামীকে বলিস হাত ভেঙে দিবি? এই পার্টি শেষে তোর একটা ব্যবস্থা করব আমি। তার কণ্ঠে বিষ, চোখে যেন আগুন। মৌ আর চুপ থাকতে পারল না। সে 1 পা এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে বলল, ঐশী, তুই একটু বেশি বাড়াবাড়ি করছিস না? যে বাড়ি নিয়ে তুই এত বড় বড় কথা বলিস, ওটা আমার বাবার, আর সেই সম্পত্তির উত্তরাধিকারীর মধ্যে আমি একজন। সেখানে তোর কিছুই নেই। এই কথাটা যেন সোজা গিয়ে লাগলো ঐশীর অহংকারে। তার মুখ রাগে লাল হয়ে উঠল। সিকিউরিটি, এই ফকিরনিগুলোকে ভিতরে ঢুকতে দিও না, ভুলিও না। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো ভারী পায়ের শব্দ। সবাই তাকিয়ে দেখলো খান পরিবারের সবাই একসাথে এসে দাঁড়িয়েছে। আমজাদ খান, মৌয়ের মা, নিশু, তার স্বামী, খুশি, তার মা, আর সাথে আহসান হাবিব। পরিস্থিতি মুহূর্তেই আরও ভারী হয়ে উঠল। খুশি হেসে উঠল, ওয়াও, এই 5 স্টার হোটেলে এখন ফকিন্নিরাও ঢোকে নাকি? আর আজ তো পুরো হোটেলই আমরা বুক করেছি, এদের কাজ কি এখানে? চারপাশে আবারও হাসির রোল উঠল। মৌ আর আমার বুকের ভেতর আগুন জ্বলছে, তবু আমরা নিজেদের সামলে রেখেছি। আমজাদ খান সামনে এগিয়ে এলেন। তার কণ্ঠ ঠান্ডা, কিন্তু ভেতরে চাপা অহংকার। মৌ, তুই আমার মেয়ে, এই ছোট লোকটাকে ছেড়ে চলে আয়। আমাদের দরজা এখনো তোর জন্য খোলা। শুরু এই ছোট লোকের জন্য তোর জীবনটা নষ্ট করছিস। একটু থেমে আবার বললেন, আজ আমাদের জন্য বড় খুশির দিন, খান ফার্মাসির সাফল্যের দিন। এই ছেলেটা তোকে কিছুই দিতে পারবে না। তুই তোর সন্তান নিয়ে ফিরে আয়। এবার ময়ের ধৈর্য ভেঙে গেল। সে কাঁপা কিন্তু শক্ত কণ্ঠে বলল, মিস্টার আমজাদ খান, আপনাকে বাবা বলতে আমার ঘৃণা লাগে। চারপাশে নিস্তবতা নেমে এলো। যে বাবা টাকার অহংকারে নিজের সন্তানের সুখ কেড়ে নেয়, তার চেয়ে এতিম হওয়া অনেক ভালো। এই কথাই যেন আকাশ ভেঙে পড়ল। আমজাদ খান কঠিন সুরে, তুই তো দেখি এই ছোট লোকের সাথে থেকে আস্ত বেয়াদব হয়ে গেলে আমার নাম ধরে ডাকিস। নিশু ঠোঁট বাঁকিয়ে বলল, আপু, এত বড় বড় কথা সিনেমায় মানায়, বাস্তবতা খুব কঠিন। খানবাড়ির রাজপ্রাসাদ, এই জীবন সব তোর জন্য অপেক্ষা করছে। এই যে আজকে দামি কাপড় পরেছিস, এটা কি প্রতিদিন পারবি? মৌ চিৎকার করে উঠল। তার চোখে আগুন, কণ্ঠে দৃঢ়তা। স্টপ নিশু, স্টপ। তোর এই অহংকারী বাবার গাড়ি বাড়ির চেয়ে আমার স্বামীর ডাল ভাত আমার জন্য 1000 গুণ বেশি সুখের। এই কথাগুলো শুনে যেন আমার বুক ভরে গেল। আমার চোখে এক অদ্ভুত শান্তি নেমে এলো,
যেন সব কষ্টের বিনিময়ে এই এক মুহূর্তেই যথেষ্ট। আমি নিঃশব্দে ময়ের হাতটারে শক্ত করে ধরলাম। খুশি আবারও হেসে উঠল। বাবা কি প্রেম! খানবাড়ির রাজকন্যা বনাম রাস্তার ফকিন্নি। চারপাশে আবারও হাসির ঝড়। সবাই এমনভাবে হাসছে যেন কোনো জোকার কমেডি করছে। এই হাসির ভিড়ের মাঝেই এক কোণে দাঁড়িয়েছিলেন মৌয়ের মা। তার চোখ বেয়ে নীরবে পানি গড়িয়ে পড়ছে। মেয়ে সামনে দাঁড়িয়ে অপমানিত হচ্ছে, আর তিনি কিছুই করতে পারছেন না। আহসান হাবিব ঠোঁট বাঁকিয়ে তার ছেলের হাসি এসে বলল, তো মৌ তোমার এই ভিখারির স্বামী কি মনে করে এত বড় হোটেলে এসেছে তোমাকে নিয়ে? এখানে একবেলা খেলে তার 4-5 মাসের বেতন শেষ হয়ে যাবে। তাছাড়া আজকের এই পুরো হোটেল আমরা বুকিং করেছি, তোমাদের ঢোকা অসম্ভব। তার কথায় চারপাশে চাপা হাসির ঢেউ উঠল। মিস্টার আহসান হাবিব, আমরা এমনি আসিনি। সিলেট মেডিকেল কলেজ থেকে ইনভাইট করা হয়েছে, তাই এসেছি। ঐশী ভুরু তুলে তার ছেলের দৃষ্টিতে তাকালো। তোরা সিলেট মেডিকেলে কি করিস? তার স্বামী ঠোঁট উল্টে হেসে বলল, কি আর করবে, হয়তো নার্স, না হলে দারোয়ান। খুশি অট্টহাসি দিয়ে বলল, আজকাল দেখি নার্স আর দারোয়ানকেও 5 স্টার হোটেলে ইনভাইট করে। চারদিক থেকে বিদ্রুপের শব্দ যেন তীরের মতো এসে বিঁধতে লাগলো। আমি এবার ধীরে ধীরে মাথা তুললাম। চোখে এক অদ্ভুত স্থিরতা। নার্স বা দারোয়ান না হলেও ডাক্তারও তো হতে পারি। এক মুহূর্তে নীরবতা, তারপর পুরো জায়গা জুড়ে তুচ্ছতার ছেলের হাসি। আহসান হাবিব হাততালি দিয়ে বলল, ভিখারির ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিন দুপুরের স্বপ্ন দেখছে। মৌ তোমার স্বামীকে মেন্টাল হসপিটালে ভর্তি করো। মৌ দাঁতে দাঁত চেপে বলল, সময় হলে দেখা যাবে কাকে মেন্টাল হাসপাতালে ভর্তি করতে হয়। মৌ চলো, এসব ফালতু লোকের সাথে কথা বলে লাভ নেই, আমরা ভেতরে যাই। সাথে সাথে সবাই একসাথে চিৎকার করে উঠল, না, এটা কোন ভিখারির জন্য পার্টি না, তোরা ঢুকতে পারবি না। আমজাদ খান এবার সামনে এগিয়ে এলেন। তার চোখে অহংকার, কণ্ঠে কঠোরতা। মৌ, তুই চাইলে ঢুকতে পারবি, কিন্তু এই ছেলেটাকে ছেড়ে দে। এই ছেলেটা তোর কিছুই দিতে পারবে না, না সম্মান, না টাকা, না ভবিষ্যৎ। একজন রাস্তার ছেলের সাথে তুই নিজের জীবন নষ্ট করছিস। ঐশী আরো যোগ করলো, একজন ফকিন্নির বউ হয়ে বড়লোক সাজার চেষ্টা? দামি কাপড় পরলেই কেউ হাই সোসাইটির হয় না। খুশি ঠোঁট কামড়ে হেসে বলল, আজকে ঢুকতে দিলেও কালকে সিকিউরিটি তোদের ধাক্কা দিয়ে বের করে দেবে। নিশু কটাক্ত করে বলল, আপু, শেষ সুযোগ। এই ভিখারিকে ছেড়ে আমাদের সাথে চলো, না হলে পরে কাদারও জায়গা পাবে না। প্রতিটা শব্দ যেন ময়ের হৃদয়ে আগুন ধরিয়ে দিচ্ছে। তার চোখে পানি চলে এসেছে, কিন্তু সে মাথা নিচু করেনি। এদিকে আমার মুঠো শক্ত হয়ে গেছে, রাগে আমার চোখ লাল, কিন্তু আমি নিজেকে ধরে রেখেছি। ঠিক তখনই হঠাৎই ভেতর থেকে দৌড়ে এলেন এক ভদ্রলোক, সাদা কোট, গলায় আইডি কার্ড। তিনি এসে কাঁপতে কাঁপতে বললেন, আরে স্যার, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? সবাই ভেতরে আপনার জন্য অপেক্ষা করছে, প্লিজ আসুন। তার কণ্ঠে ছিল সম্মান, চোখে ছিল শ্রদ্ধা। স্যার, এই একটি শব্দই যেন বজ্রপাতের মতো নেমে এলো সবার মাথায়। আমজাদ খান স্থির হয়ে গেলেন। আহসান হাবিবের মুখ শুকিয়ে গেল। ঐশী, খুশি, নিশু সবার চোখ কপালে উঠে গেল। একে অপরের দিকে তাকাচ্ছে, তারা কি ঠিক শুনছে? এই লোকটা স্যার বলল। ঠিক তখনই আহসান হাবিব ঠোঁট বাঁকিয়ে বলল, কি ভাই, কত টাকা দিয়েছে এই নাটকটা করার জন্য? লোকটা বুড়ো কুচকে তাকালো। আপনি কি বলছেন এসব? আহসান হাবিব এবার সরাসরি বলল, এই ভিখারির ছেলেকে স্যার ডাকতে কত টাকা পেয়েছেন? লোকটা চোখে এবার স্পষ্ট রাগ নিয়ে বলে, উনি একজন সিনিয়র ডাক্তার, ডাক্তার ইমরান। এক মুহূর্তে নীরবতা, তারপর আবার অট্টহাসি। ঐশী কটাক্ষ করে বলল, কিরে মৌ, তোর ফকির নিয়ে বড় পড়াশোনা না করে ডাক্তার হয়ে গেছে কখন? একটু টিপস দিবি, আমরাও চেষ্টা করি। চারপাশে আবারও তুচ্ছতার ছেলের ঢেউ। আমার চোখ এবার লাল হয়ে উঠল। তোমরা সীমা ছাড়িয়ে যাচ্ছ, এরপর ভালো হবে না। আমজাদ খান ঠান্ডা হাসি হেসে বলল, কি করবি ভিখারির বাচ্চা বেজন্মা? এই একটা শব্দ আমার ভেতরে সমস্ত বাঁধ ভেঙে দিল। এক লাফে এগিয়ে গিয়ে আমজাদ খানের কলার চেপে ধরলাম। আমার চোখে তখন আগুন। আর একবার আমার মা বাবা নিয়ে একটা কথা বললে শেষ করে দেব। চারপাশে হাহাকার ছড়িয়ে পড়ল। মৌ দ্রুত এগিয়ে এসে আমার হাত ধরে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু সেই মুহূর্তে আমি যেন অন্য মানুষ। কিছুক্ষণ পর আমি নিজেই হাত ছেড়ে দিলাম। আমজাদ খান হাঁপাতে হাঁপাতে বলল, দেখলে মো, তোর সামনে তোর বাবাকে গলা টিপে ধরছে, এটাই তোর স্বামী একটা বেয়াদব। মৌ চোখ তুলে তাকালো। তার কণ্ঠে বিদ্রুপ, কিন্তু ভেতরে আগুন।
যেমন কুকুর তেমন মুকুর। আপনি তার মা বাবাকে অপমান করবেন, সে কি চুপ থাকবে? নিশু চিৎকার করে উঠল। আপু, তোমার ওই ফকিনীর স্বামীকে বলো আমার বাবার কাছে ক্ষমা চাইতে। ও এক পা এগিয়ে এসে বলল, আগে তোমার বাবাকে বলো ইমরানের কাছে ক্ষমা চাইতে। আমজাদ খান দাঁতে দাঁত চেপে বলল, মরে গেল এই ভিখারির কাছে ক্ষমা চাইব না। খুশি এবার ঠোঁট বাঁকিয়ে বলল, মৌ আপু, এই ছোট লোকটার জন্য তুমি কি দেখলে, যার জন্য তুমি নিজ বাবার বিরুদ্ধে? মো একদম সোজা হয়ে দাঁড়িয়ে বলল, এমন বাবার চেয়ে এতিম হওয়া অনেক ভালো। এই কথায় চারপাশটা নিস্তব্ধ। হঠাৎ ঐশীর স্বামী বিদ্রুপ করে বলল, আচ্ছা তুই কিভাবে এই লোককে বোঝালি তুই ডাক্তার? অপেক্ষা করো, সব প্রমাণ হয়ে যাবে একটু পরে। ঠিক তখনই ভিড়ের মধ্যে গুঞ্জন, স্বাস্থ্যমন্ত্রী এসেছে। এক নিমিষে সবাই ছুটে গেলেন মেন গেটের দিকে, খান পরিবার সহ সবাই। আর সেই বিশৃঙ্খলার মাঝেই আমি ধীরে ধীরে ময়ের হাতটা শক্ত করে ধরে বললাম, চলো। এবার আর কেউ আমাদের থামানোর সাহস পেল না। আমজাদ খান নিজে এগিয়ে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন। দুজনের মধ্যে কুশল বিনিময় হলো। চারপাশে সম্মান আর গুরুত্বের এক আলাদা পরিবেশ তৈরি হলো। পার্টি শুরু হতে তখনও কিছুটা সময় বাকি, তাই হাসান হাবিব সম্মানের সাথে মন্ত্রীকে একটি এসিযুক্ত বিশেষ কক্ষে নিয়ে গেলেন, যেন তিনি আরামে বসতে পারেন। সেই কক্ষে বসে শুরু হলো নানান গুরুত্বপূর্ণ আলোচনা। খান ফার্মার নতুন ভ্যাকসিন, ভবিষ্যৎ পরিকল্পনা, আন্তর্জাতিক বাজার, সব মিলে গম্ভীর এক পরিবেশ। ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে নিশু। তার চোখে মুখে উত্তেজনা, ঠোঁটে বিদ্রুপের হাসি। বাবা, ওই ফকিনীটা ভিতরে ঢুকে ডাক্তারের মাঝে বসে আছে। এক মুহূর্তে আমজাদ খানের চোখ মুখ বদলে গেল, তার রক্ত যেন মাথায় উঠে গেল। কথা না বাড়িয়ে তিনি উঠে দাঁড়ালেন। সাথে সাথে পুরো খান পরিবার, ঐশী, খুশি, আহসান হাবিব সবাই দ্রুত পা বাড়ালেন হলরুমের দিকে। হলরুমে তখন আলো ঝলমলে পরিবেশ, ডক্টরদের ভিড়, সম্মানিত অতিথিদের আনাগোনা। আর ঠিক সেই মাঝখানে বসে আছি আমি, শান্ত নির্লিপ্ত, যেন কিছুই হয়নি। কিন্তু ঝড় আসতে আর দেরি হলো না। নিশু সোজা এসে আমার শার্টের কলার চেপে ধরলো, একটানে আমাকে দাঁড় করিয়ে দিল সবার সামনে। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস আমার বাবাকে অপমান করে আবার আমাদের পার্টিতে বসে আছিস? হঠাৎ এই অপমান এত মানুষের সামনে আমার মাথা যেন কাজ করা বন্ধ করে দিল। আমার চোখে লজ্জা, অপমান আর জমে থাকে এত বছরের কষ্ট একসাথে ভিড় করলো। চারপাশের মানুষজন থমকে দাঁড়িয়ে তাকিয়ে আছে, কেউ কিছু বলছে না, শুধু দেখছে। ঠিক তখনই মৌ এগিয়ে এলো, তার চোখ লাল, কণ্ঠে আগুন। নিশু, তুই কিন্তু লিমিট ক্রস করে ফেলছিস। এই অপমানের জবাব কিন্তু আমি সুদে আসলে ফেরত দিব। কিন্তু কথা শেষ হতেই পরিস্থিতি আরো খারাপ হয়ে গেল। ঐশীর স্বামী আর আহসান হাবিব একসাথে এগিয়ে এসে ধাক্কা দিতে দিতে আমাকে দরজার দিকে ঠেলে দিতে লাগলো। আমি কিছু বলছি না, শুধু অপমানে আমার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। চারপাশের মানুষজন নিঃশব্দে তাকিয়ে আছে, কেউ থামাচ্ছে না, কেউ এগিয়েও আসছে না। এই দৃশ্য দেখে মোয়া নিজেকে ধরে রাখতে পারলো না। সে চিৎকার করে উঠল, মিস্টার আমজাদ খান, আমি আমার সন্তানের শপথ করে বলছি, আজকে আপনারা আমার স্বামীকে যেভাবে অপমান করলেন, এই মুহূর্ত থেকে আমি আমার পুরো পরিবারকে ত্যাগ করলাম। আমি আপনাদের কখনো ক্ষমা করব না। এক মুহূর্তে পুরো হলরুম নিস্তব্ধ, নিঃশ্বাস পর্যন্ত শোনা যাচ্ছে। কিন্তু সেই নীরবতা ভাঙতে বেশি সময় লাগলো না। হঠাৎ আবার অট্টহাসিতে ফেটে পড়ল সবাই। নিশু ঠোঁট বাঁকিয়ে বলল, খানবাড়ির জুতাও তোদের কাছে যাবে না, ক্ষমা তো অনেক দূরের কথা। হাসির শব্দ যেন চারপাশের দেয়াল কেঁপে উঠল। আর সেই হাসির মাঝে দাঁড়িয়ে আছে আমি, অপমানিত, নীরব। কিন্তু আমার চোখে এবার অন্য কিছু, একটা ঝড় জমছে, যা থামার নয়। ঐশী ঠোঁট বাঁকিয়ে তার ছেলের হাসি দিয়ে বলল, মৌ, তুই কি এই ভিখারির বাচ্চার সাথে থেকে মাথা নষ্ট করে ফেলেছিস? তুই কিভাবে ভাবলি খান পরিবার গিয়ে ফকিরের পাশে দাঁড়াবে? তার কথা শেষ হতেই চারপাশে হাসির রোল পড়ে গেল। খুশি এবার এগিয়ে এসে কটাক্ষ করে বলল, মৌ আপু, এই ছোট লোকটার মধ্যে তুমি কি দেখলে, যার জন্য তুমি নিজ বাবার বিরুদ্ধে? এই ছেলেটার কাপড় দেখেছো? এই লেভেলের পার্টিতে ঢোকার আগে আয়নায় নিজেকে দেখার দরকার ছিল। ঐশীর স্বামী হেসেই বলল, আমার তো মনে হয় দরজার সিকিউরিটিকেও আজকাল ভালো করে ট্রেনিং দেওয়া হয় না, নইলে এ ধরনের লোক ঢোকে কিভাবে? আহসান হাবিব গম্ভীর মুখে কিন্তু বিষাক্ত কণ্ঠে বলল, এই ধরনের মানুষের একটা সমস্যা জানো, নিজেদের জায়গা ভুলে যায়। রাস্তার ধুলো হঠাৎ করে ভাবতে শুরু করে সে সোনা হয়ে গেছে। চারপাশে তাকিয়ে থাকা কিছু অতিথিও ফিসফাস করে বলতে লাগলো, এই ছেলেটাকে দেখতে তো ভদ্রলোক মনে হয়, কেউ কি ডেকে এনেছে নাকি? একজন তো সরাসরি বলেই ফেললো,
ভিখারিরাও এখন ব্র্যান্ডেড কাপড় পরে আছে, চিন্তা কষ্ট হয়। এইসব কথার মাঝে আমি দাঁড়িয়ে আছি, মাথা নিচু, মুঠো বাঁধা, চোখে জমে থাকা অপমান আর আগুন একসাথে লড়াই করছে। ময়ের বুকটা যেন ফেটে যাচ্ছে, কিন্তু সে জানে এই মুহূর্তে কিছু বললে আগুন আরও বাড়বে। অপমানের ঝড় থামার পর খান পরিবার সবাই একে একে ভেতরে চলে গেল। মনে হলো যেন কিছুই হয়নি, আর আমি দাঁড়িয়ে রইলাম একটা অপমানিত নীরবতার মাঝে। কিছুক্ষণ পর পার্টি আনুষ্ঠানিকভাবে শুরু হলো। সবার দৃষ্টি তখন স্টেজের দিকে। স্বাস্থ্যমন্ত্রী মাইকের সামনে দাঁড়িয়ে বললেন, শুরুতেই সবাই আমার সালাম নেবেন। কিছুদিন আগে খান ফার্মা জলাতঙ্ক রোগের জন্য একটি ভ্যাকসিন তৈরি করেছে, যা পুরো বিশ্বের জন্য একটি মাইল ফলক হতে পারে। এই ভ্যাকসিনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না তার জানার জন্য আমি ল্যাব টেস্টে পাঠিয়েছিলাম, আর সেই টেস্ট রিপোর্ট ঘোষণা করবেন সিলেট মেডিকেল কলেজের টপ ও সিনিয়র হার্ট সার্জারি স্পেশালিস্ট। মন্ত্রী একটু থামলেন, হলরুম নিস্তব্ধ। তারপর স্পষ্ট কণ্ঠে উচ্চারণ করলেন, ডাক্তার ইমরান আহমেদ, ওয়েলকাম টু দ্য স্টেজ। 1 সেকেন্ড 2 সেকেন্ড, পুরো হলরুম নিস্তব্ধ হয়ে গেল। ঐশীর নিঃশ্বাস যেন বন্ধ হয়ে গেল। সে নিজের হাতে চিমটি কেটে দেখল এটা কি সত্যি নাকি দুঃস্বপ্ন। খুশির মুখের হাসি হঠাৎ জমে পাথর হয়ে গেল। নিশুর চোখ বড় বড়, মনে হচ্ছে চোখ দুটো বেরিয়ে আসবে। ওয়েলকাম টু ডক্টর ইমরান আহমেদ। এই ঘোষণা শোনার সাথে সাথেই পুরো হল যেন হঠাৎ করে সময়ের মধ্যে জমে গেল। এক মুহূর্তে আগে যেখানে হাসি তাচ্ছিল্য কটূক্তিতে ভরা ছিল চারপাশ, সেখানে এখন নিস্তবতা। এমন নিস্তবতা যেন কারো নিঃশ্বাসের শব্দও শোনা যাচ্ছে। আমজাদ খান স্থির হয়ে দাঁড়িয়ে আছেন, তার চোখে আত্মবিশ্বাস, মুখ শুকিয়ে গেছে, মনে হচ্ছে পায়ের নিচে মাটি সরে গেছে। মনে মনে বিড়বিড় করে বলছে, এটা কিভাবে সম্ভব? না, এটা হতে পারে না। এই ভিখারি বাচ্চা ডাক্তার, তাও আবার আমার ভ্যাকসিন ল্যাবে টেস্ট করছে। তার বুক ধরফর করছে। যদি সত্যি হয় তাহলে তো সব শেষ। এই ছেলেটা যদি রিপোর্ট আমাদের বিরুদ্ধে দেয়, আমরা শেষ। ঐশী একদম পাথর হয়ে গেছে, তার চোখ বড় বড়, মুখ হা হয়ে আছে। মনে হচ্ছে সত্যিটা মেনে নিতে তার ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তার স্বামী পাশে দাঁড়িয়ে, কিন্তু তার মুখে আর সেই দ্বন্দ্ব নেই, শুধু ভয়, কাঁপা কাঁপা চোখ। খুশি আর নিশু দুজনেই যেন বজ্রা হতো। নিশুর মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে। আপুর স্বামী হার্ট সার্জারি স্পেশালিস্ট। আমি তাকে অশিক্ষিত ছোটলোক বলেছি। তার হাত কাঁপছে, ঠোঁট শুকিয়ে গেছে। খান পরিবারের বাকি সদস্যদের অবস্থাও একই। কারো চোখ কপাল উঠে গেছে, কারো মুখ ফ্যাকাশে, কারো শরীর কাঁপছে। মনে হচ্ছে একটা সত্যি তাদের অহংকারকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। আহসান হাবিব তো ধপ করে চেয়ারে বসে পড়ে, তার মাথা কাজ করা বন্ধ করে দেয়। মুহূর্তেই তার সকল প্ল্যান শেষ হয়ে যায়। সে মনে মনে ভাবে, ইস, সেদিন যদি অ্যাক্সিডেন্টে সাকসেসফুল হতো। এদিকে হলের অন্যান্য অতিথিরাও ফিসফিস শুরু করে দিয়েছে। ওই লোকটা, ওই যে একটু আগে খান ফার্মার প্রতিনিধিরা অপমান করছিল, উনি নাকি ডাক্তার ইমরান। অসম্ভব। কিন্তু মন্ত্রী তো নাম ঘোষণা করলো। আমরা তাহলে কাকে নিয়ে হাসছিলাম এতক্ষণ? এরপর সবার দৃষ্টি গিয়ে থামলো এক জায়গায়। আমি ধীরে ধীরে মাথা উঁচু করে অসীম আত্মবিশ্বাস নিয়ে স্টেজের দিকে হাঁটতে শুরু করলাম। প্রতিটা পদক্ষেপ কারো অহংকারে আঘাত, কারো লজ্জায় আগুন জ্বলিয়ে দিচ্ছে। যারা একটু আগেও আমাকে ধাক্কা দিচ্ছিল, আজ তারা সরে দাঁড়াচ্ছে, জায়গা করে দিচ্ছে। যারা আমাকে ভিখারি বলেছিল, তারা এখন নিচু চোখে তাকিয়ে আছে। আমি স্টেজে উঠে মাইকের সামনে দাঁড়ালাম। একবার পুরো হলের দিকে তাকালাম। আমার দৃষ্টি গিয়ে থামলো খান পরিবারের ওপর। 1 সেকেন্ডের জন্য চোখে ঝিলিক দিল আগুনের মতো কিছু। তারপর শান্ত কণ্ঠে বলতে লাগলাম, শুরুতে সবাই আমার সালাম নেবেন, আশা করি সবাই ভালো আছেন। এই একটা বাক্যেই হলরুমে যেন আবার বিস্ফোরণ ঘটল। যারা একটু আগে সবকিছু দেখেছিল, তারা এখন অবিশ্বাস নিয়ে একে অপরের দিকে তাকাচ্ছে। কেউ ফিসফিস করে বলছে, এই সেই লোক যাকে একটু আগে অপমান করা হচ্ছিল, উনি সিনিয়র হার্ট সার্জন। আমরা তো ভুল মানুষকে বিচার করেছি। এটা ইতিহাস হয়ে থাকবে আজকের দিনটা। আমি রিপোর্ট হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, আর পুরো হল জুড়ে গুঞ্জন। উনি কি সেই ডাক্তার ইমরান আহমেদ? সত্যি? এটা তো সিনেমার থেকেও বেশি অবিশ্বাস্য। ধীরে ধীরে ফাইলটা খুললাম। পুরো হল নিস্তব্ধ, মনে হচ্ছে সবাই নিজের শ্বাস আটকে রেখেছে। মাইকের সামনে দাঁড়িয়েই একবার চোখ তুলে তাকালাম সবার দিকে। আমার দৃষ্টি গিয়ে থামলো আমজাদ খান ও তার পরিবারের ওপর। তারপর গম্ভীর ও স্থির কণ্ঠে বলতে শুরু করলাম, খান ফার্মার তৈরি এই ভ্যাকসিন প্রাথমিকভাবে জলাতঙ্ক রোগ প্রতিরোধে কার্যকর।
এই কথাটা শুনেই আমজাদ খানের মুখে ধীরে ধীরে হাসি ফুটে উঠল। ঐশী, নিশু খুশি, তাদের মুখে ফিরে এলো সে আগের দন্ত অহংকার। আহসান হাবিব মাথা উঁচু করে দাঁড়ালো, চোখে বিজয়ের ঝিলিক। কিন্তু পরের কথাটা শোনার আগেই কেউ বুঝতে পারেনি ঠিক কী ঝড় আসছে। আমি একটু থামলাম, আমার কণ্ঠ আরো কঠোর হয়ে উঠল। কিন্তু এই কিন্তু শব্দটাই যেন পুরো হলের বুকের মধ্যে বজ্রপাতের মতো আঘাত করলো। কিন্তু এই ভ্যাকসিন শরীরে প্রবেশ করার পরই অল্প কিছুদিনের মধ্যেই মানবদেহের কিডনি, লিভার, ফুসফুসে মারাত্মক ক্যান্সার সেল তৈরি করে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর পুরো হল যেন বিস্ফোরিত হলো। কি বললো? ক্যান্সার? অসম্ভব, এটা তো মানুষের জীবন নিয়ে খেলা। আমি থামলাম না, আবার বলতে শুরু করলাম, এই ভ্যাকসিন ব্যবহার করলে হয়তো মানুষ জলাতঙ্ক থেকে বাঁচবে, কিন্তু অল্প সময়ের মধ্যেই ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর দিকে এগিয়ে যাবে। তারপর ফাইলটা বন্ধ করে স্পষ্ট দৃঢ় কণ্ঠে ঘোষণা করলাম, এই ভ্যাকসিন মানবজাতির জন্য মারাত্মক হুমকি। তাই এই ভ্যাকসিনকে আমি সম্পূর্ণভাবে রিজেক্ট করছি। এক মুহূর্তে পুরো হল স্তব্ধ। আমজাদ খান, তার মুখের রং মুহূর্তে উধাও, চোখ বড় বড়, ঠোঁট কাঁপছে, মনে হচ্ছে 1000 কোটি টাকার সাম্রাজ্য তার চোখের সামনে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সে তোতলাতে তোতলাতে বলল, না না, এটা মিথ্যা, এটা হতে পারে না। ঐশী কয়েক সেকেন্ড আগেও যার চোখে অহংকার ছিল, এখন সে পুরো কাঁপছে, তার ঠোঁট শুকিয়ে গেছে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে অজান্তেই। না, এটা ভুল, এটা ভুল। নিশু একদম বসে পড়ে চেয়ারে, তার মাথা ঘুরছে। আমি কাকে অপমান করলাম? যে মানুষটা সত্য বলছে তাকে আমি। আর খুশি, তার মুখে আর সেই হাসি নেই। সে নিঃশব্দে পেছনে সরে যাচ্ছে, মনে হচ্ছে মাটির নিচে ঢুকে যেতে পারলে বাঁচে। আর আহসান হাবিব, তার চোখ রক্তবর্ণ হয়ে গেছে, দাঁতে দাঁত চেপে আছে, মুঠি শক্ত, মনে হচ্ছে এখনই ঝাঁপিয়ে পড়বে। সে চিৎকার করে ওঠে, এই রিপোর্ট মিথ্যা, এই লোক টাকা খেয়ে রিপোর্ট বদলে দিয়েছে। এ কথা শুনে পুরো হল উত্তাল হয়ে ওঠে। এটাই কি সত্যি? তাহলে এত বড় প্রতারণা, মানুষের জীবন নিয়ে খেলা। সাংবাদিকরা ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছে, চারদিকে ফ্ল্যাশের ঝলকানি। স্বাস্থ্যমন্ত্রী চেয়ার থেকে উঠে দাঁড়ালেন, তার মুখ কঠোর হয়ে গেছে। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, এই বিষয়টি এখনই তদন্ত করা হবে। যদি রিপোর্ট সত্যি হয় তাহলে এর সাথে জড়িত কেউ ছাড় পাবে না। এই কথা শুনে আমজাদ খানের পা কাঁপতে শুরু করলো। সে এক পা পিছিয়ে গেল, তার চোখে এবার স্পষ্ট ভয়। এদিকে আমি স্টেজে দাঁড়িয়ে আছি, স্থির হয়ে। আমার চোখে কোনো ভয় নেই, শুধু সত্যের শক্তি। একপাশে দাঁড়িয়ে থাকা মৌ চোখের পানি নিয়ে তাকিয়ে আছে আমার দিকে, তার চোখে গর্ব, ভালোবাসা, সম্মান। আর সে মনে মনে বলছে, এই মানুষটাই আমার স্বামী। আমার এই রিজেক্ট শব্দটা শেষ হতেই পুরো হল জুড়ে যেন বজ্রপাত নেমে এলো। চারদিকে ফিসফাস, চিৎকার, উত্তেজনা। ঠিক তখনই স্বাস্থ্যমন্ত্রী গম্ভীর কণ্ঠে বললেন, এই রিপোর্ট নিয়ে এখনই তদন্ত শুরু হবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আমজাদ খান হঠাৎ সামনে এগিয়ে এলো। তার কণ্ঠ কাঁপছে, মুখ ঘামে ভিজে গেছে। সে হাত তুলে বলল, না, কোনো তদন্ত লাগবে না। এক মুহূর্তে পুরো হল স্তব্ধ, সবাই অবাক। মন্ত্রী ভুরু কুঁচকে বললেন, মানে এত বড় অভিযোগ আর আপনি তদন্ত চান না? আমজাদ খান মাথা নিচু করে কাঁপা কণ্ঠে বলল, ডাক্তার ইমরান, মিথ্যা বলবেন না। আমি এই রিপোর্ট মেনে নিচ্ছি। এই কথাটাই যেন বোমার মতো ফাটলো। ঐশী মুখ ডেকে পেছনে সরে গেল। নিশু দেয়ালের সাথে হেলে পড়ে নিঃশব্দে কাঁদছে। খুশি চোখ নামিয়ে নিচে তাকিয়ে আছে, মনে হচ্ছে পৃথিবী ফেটে গেলে সেখানেই ঢুকে পড়বে। ঠিক তখনই সবচেয়ে বড় বিস্ফোরণটাই হলো। আমি মাইকের সামনে আবারও দাঁড়ালাম। আমার চোখ এবার সোজা গিয়ে পড়লো আহসান হাবিবের ওপর। আমার ঠোঁটে হালকা হাসি নিয়ে বললাম, আরেকটা কথা বলার আছে। পুরো হল আবার নিস্তব্ধ। এই ভ্যাকসিনের ফর্মুলা, এটা প্রথমে এমন ছিল না। সবাই তাকিয়ে আছে। এই ফর্মুলা ইচ্ছাকৃতভাবে পরিবর্তন করা হয়েছে, আর সেই কাজটা করেছে খান ফার্মার ভেতরেরই একজন। আহসান হাবিবের বুক ধক করে উঠল। আমি এবার সরাসরি আঙ্গুল তুলে বললাম, মিস্টার আহসান হাবিব। পুরো হল একসাথে তাকালো তার দিকে। আহসান হাবিব চিৎকার করে উঠল, মিথ্যা, সব মিথ্যা। প্রমাণ ছাড়া আমি কিছুই বলি না। তারপর স্ক্রিনে সব দেখানো হলো, ল্যাব রিপোর্ট, সিসিটিভি ফুটেজ, ডকুমেন্ট, সবাই দেখতে পাচ্ছে। আহসান হাবিব গোপনে ফর্মুলা পরিবর্তন করেছে, কেমিক্যাল মেশাচ্ছে, ডকুমেন্ট জাল করছে। 1 সেকেন্ডে পুরো হল বিস্ফোরিত। ওই লোকটা খুনি, মানুষ মারার প্ল্যান করেছে, ওকে গ্রেপ্তার করা উচিত। আহসান হাবিব পিছিয়ে যেতে থাকে, তার মুখ ফ্যাকাশে, চোখে ভয়। সে তোতলাতে থাকে, না, আমি
আমি কিছু করিনি। কিন্তু পুলিশ এগিয়ে আসে, তার হাত শক্ত করে ধরে। সেই মুহূর্তে আহসান হাবিব চিৎকার করে ওঠে, আমজাদ সাহেব, আমাকে বাঁচান। কিন্তু আমজাদ খান মুখ ফিরিয়ে নেয়। সম্পূর্ণ ভেঙে পড়ে আহসান হাবিব। তার চোখে পানি, মুখে লজ্জা, ভয়, অপমান। যে মানুষটা কিছুক্ষণ আগেও অহংকারে আকাশ ছুঁয়েছিল, সে এখন মাটিতে পড়ে আছে। আর তখন পুরো হলের দৃষ্টি গিয়ে পড়ে এক ব্যক্তির উপর, ডক্টর ইমরান। হঠাৎ একজন হাততালি দেয়, তারপর আরেকজন, তারপর পুরো হল দাঁড়িয়ে যায়। ব্রাভো, এই তো আসল ডাক্তার, মানুষের প্রাণ বাঁচানোর জন্য লড়ছে। ক্যামেরার ফ্ল্যাশ একের পর এক জ্বলছে ওঠে। পরদিন টিভি চ্যানেলগুলোতে ব্রেকিং নিউজ। মানবতার নায়ক ডক্টর ইমরান আহমেদ মৃত্যুর ভ্যাকসিন বন্ধ করে দিলেন এক সাহসী চিকিৎসক। খান ফার্মার ভয়ঙ্কর চক্রান্ত ফাঁস। পত্রিকার হেডলাইন, সোশ্যাল মিডিয়া, সবখানে একটাই নাম, ইমরান, ইমরান, ইমরান। আর একপাশে খান পরিবার সম্পূর্ণ ভেঙে পড়েছে। অহংকার চুরমার, সম্মান ধূলিসাৎ। ঐশী মাথা নিচু, নিচু নিঃশব্দে কান্না, আর খুশি ভয়ে কাঁপছে। আর আমজাদ খান চোখ বন্ধ করে দাঁড়িয়ে, মনে হচ্ছে তার জীবনে সব কিছু শেষ হয়ে গেছে। সেই মুহূর্তে মৌ ধীরে ধীরে এগিয়ে এসে আমার পাশে দাঁড়ায়, চোখে অশ্রু, কিন্তু ঠোঁটে গর্বের হাসি। আমি তার দিকে তাকাই। মৌ ফিসফিস করে বলে, আজকে আমি গর্ব করে বলতে পারি আমি তোমার স্ত্রী। আমি হালকা হাসি। তারপর সবার সামনে ময়ের হাত শক্ত করে ধরি। দেখতে দেখতে কেটে গেল আরও 5টি বছর। সময় যেন নিজের হাতে সব হিসাব নিকাশ কষে নিয়েছে। কে কাকে কষ্ট দিয়েছে, কে ভালোবেসেছে, কে হারিয়েছে, সব কিছুরই নির্ভুল বিচার করেছে। আজকের ইমরান সেই আগের অসহায় নির্যাতিত ছেলেটা নেই। সে এখন দেশের গর্ব, একজন খ্যাতিমান হার্ট সার্জন, একজন সৎ মানুষ, একজন আদর্শ স্বামী, একজন গর্বিত বাবা। ময়ের কোলজোর এসেছে আরেকটি ফুটফুটে কন্যা সন্তান। আমাদের সংসার এখন পরিপূর্ণ ভালোবাসায়, সম্মানে আর শান্তিতে। সকালের রোদ যখন আমাদের বাড়ির বারান্দায় এসে পড়ে, মৌ 2 সন্তানের হাত ধরে দাঁড়িয়ে থাকে, আর আমি দূর থেকে তাকিয়ে থাকি। আমার চোখে তখন এক অদ্ভুত প্রশান্তি। যে মানুষটা একদিন না খেতে গেছে, অপমান সহ্য করেছে, ভালোবাসাও হারিয়েছে, আর সে সব পেয়েছে, কিন্তু নিজের পরিশ্রম আর সততার জোরে। অন্যদিকে খান পরিবারের নাম এখন মানুষের মুখে ঘৃণার প্রতীক। যে নামে একসময় গর্ব ছিল, আর সেই নাম শুনলেই মানুষ নাক ছিটকায়। রাস্তায়, বাজারে, মানুষের আড্ডায় একটাই কথা ঘুরে ফিরে আসে, ওই সেই খান পরিবার যারা ভেজাল ওষুধ দিয়ে মানুষের জীবন নিয়ে খেলছিল। নিশু, খুশি, ঐশী, যারা একসময় অহংকারে মাটিতে পা ফেলতো না, আজ তারা নিজেদের পরিচয় লুকিয়ে রাখে। কেউ আর বলতে চায় না আমি খান বংশের মেয়ে, কারণ সেই পরিচয় এখন লজ্জা, অপমান আর অভিশাপ। আমজাদ খান, যে মানুষ একসময় ক্ষমতার, টাকার অহংকার অন্ধ ছিল, আর সে ঘর থেকে বের হয় মুখে মাস্ক পরে, কেউ যেন চিনে না ফেলে। তার চোখে এখন আর অহংকার নেই, আছে শুধু ভয় আর নিজের ভুলের নিঃশব্দ অনুশোচনা। আর আহসান হাবিব, সে এখন কারাগারে অন্ধকারে দিন গুনছে। তার চতুরতা, ষড়যন্ত্র সবকিছু ভেঙে পড়েছে সত্যের সামনে। লোহার শিকের আড়ালে বসে সে এখন বোঝে, অন্যের জীবন নষ্ট করতে গিয়ে সে নিজের জীবনটাই শেষ করে দিয়েছে। এদিকে আমার বাবা মা, তারা এখন ভালোই আছে, রাজকীয় জীবনযাপন করছে, সব কিছু পাচ্ছে, কিন্তু একটা জিনিস তারা পায় না, ছেলের কাছে থাকার অধিকার। একই শহরে থেকেও তারা দূরে, কারণ কিছু সম্পর্ক ভাঙলে শুধু ক্ষমা চাইলে আর জোড়া লাগে না। আমার ভাইরা, যারা একসময় আমাকে মানুষ বলে গণ্য করতো না, আজ তারা ওই বাড়িতে কাজের লোক। প্রতিটি কাজের সাথে তারা মনে মনে উপলব্ধি করে, যাকে তুচ্ছ করেছি আজ তারই ছায়ায় বেঁচে আছি। আর আমি কখনো প্রতিশোধ নেইনি। আমি শুধু নিজের জায়গায় দাঁড়িয়ে থেকেছি। আমার সাফল্যই হয়ে উঠেছে সবচেয়ে বড় জবাব। রাত নামলে মৌ আমার কাঁধে মাথা রাখে। আমি ধীরে বলি, দেখো মৌ, শেষ পর্যন্ত আমরাই জিতেছি। মৌ মৃদু হেসে উত্তর দেয়, না ইমরান, আমরা জিতিনি, আমাদের ভালোবাসা জিতেছে। বাইরে চাঁদের আলো ছড়িয়ে পড়ে, আর ভেতরে 2টা হৃদয় শান্তিতে ডুবে যায়। আর এর সাথেই এই ভালোবাসার, বিশ্বাসের, অবিশ্বাসের গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের এই গল্পটি? আর এতদিন যারা গল্পের সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্পে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।